মেঘালয়ের পাহাড়গুলি, এগুলোকে ওরা খাসিয়া হিলস বলে। দেখে আমরা লক্ষণছড়া গ্রাম হলো এটা, এদিকে আগাচ্ছি। এইভাবে আগাতে আগাতেই আজকে শুভ সকাল। আজকে আমার ভ্রমণের যে অংশটাতে চলছি সে অংশটা হলো লক্ষণছড়া গ্রাম হয়ে পান্তুমাই গ্রামের দিকে যাব। এইভাবে সীমান্তের ঠিক কোল ঘেঁষে এই হলো ভারতের, দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়াগুলিকে, আর এটা হলো বাংলাদেশের অংশ যেখান দিয়ে আমরা হাঁটছি। একদম প্রত্যন্ত একটি গ্রাম। এই গ্রামগুলি হয়ে হয়ে হাঁটাটাই হলো আমার এবারকার ট্যুরের উদ্দেশ্য, সেটাই চালিয়ে নিচ্ছি। পূজার যে 10 দিন ছুটি পেয়েছি কলেজ থেকে, ওই 10 দিন ছুটিতে ফুল ব্যাকপ্যাক, একদম ফুল সেট আপ, এই আমার ফুল সেট আপ নিয়ে আমি বের হয়ে গিয়েছি। হাঁটছি দিনের পর দিন, আর মন ভরে প্রকৃতি দেখতেছি। বিশেষ কোনো ইন্ট্রো নাই, সহজ এবং সাবলীল কথা। নিজেকে দেবার জন্য সময় থাকা তো জরুরি। সারা দিন রাত কাজ কাজ এবং কাজ, এটা না, এর বাইরেও কিন্তু সুন্দর জীবন রয়েছে প্রত্যেকটা মানুষেরই। তো আমরা যারা কাজ কাজ আর কাজ নিয়ে পড়ে থাকি, তাদের কাছে অনুরোধ আর কি, নিজের জন্য একটু সময় বের করে নেওয়া, এটা অনেক জরুরি। নিজেকে একটু সময় দেওয়া, নিজেকে খুঁজে ফেরা, শহরের কোলাহল থেকে নিজেকে একটু দূরে রাখা। এক সময় এই সময়গুলি আগামী জীবনের জন্য পাথেয় হয়ে থাকবে। যে বাংলার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে বেরিয়েছি এবং নিজেকে সময় দিয়েছি। একটা জিনিস খেয়াল করুন, এই যে গরুটা ঘাস খাচ্ছে, এটা হলো সীমান্ত পিলার, আর 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 ওই আর একটা সীমান্ত পিলার। এইভাবে সীমান্ত পিলারগুলো এখানে, আর উপরে হলো কাঁটাতারের বেড়া। আমার মনে আছে আমি যখন অনার্সের স্টুডেন্ট, তখন আমি, শরীফ, জুবায়ের, রিঙ্কি আপু, তারপরে হলো সাজ্জাদ, আর কে সবার নাম মনে পড়ছে না, চেহারাগুলো মনে আছে। এক কথা বন্ধুদের সবার কথা আমার মনে আছে। রবি ছিল, রাইট, রবি ছিল, সাবরিনা ছিল। আমরা সবাই কলেজ জীবনে, কেমন আছো তুমি? থ্যাংক ইউ। কলেজ জীবনে আমরা সবাই পান্তুমাই ঘুরতে এসেছিলাম। তো গতকালকে আমার ট্রাভেল পার্টনারদেরকে বলতেছিলাম যে আমরা সেই কলেজ জীবনে পান্তুমাই ঘুরে গিয়েছি। তখন কে জানতো এই পথগুলি হবে আমার এক সময় চলার পথ। অনেক অসাধারণ, র বিউটি বলতে যা বোঝায় ঠিক তাই। সকালবেলা একবার হাঁটতে বের হয়ে গেছি আমরা এই নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য। বিস্তৃত জোড়া ধান ক্ষেত, একদম বিস্তীর্ণ অঞ্চল জোড়া। আসো 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 আসো। এলাকার ছোট ছোট বাচ্চারা, ওরা কাজ করছিল, ওরা ক্যামেরার ভিডিও দেখে চলে এসছে। এই যে সুন্দর ধান ক্ষেত, গ্রামের মেঠো পথ, আর ভারতের এই অংশের সবুজে ভরা গাছগাছালি, আর এখানকার লোকাল মানুষদের আতিথেয়তা মিলেমিশে একাকার হয়ে গেছে একবারে। অসাধারণ।
গল্প হবে, আর অনেক অনেক গল্প হবে। প্রচুর পথ হাঁটতে হবে, কারণ আজকে আমাদের টার্গেট হলো একদম পান্তমাই হয়ে জাফলং পর্যন্ত যাওয়ার আজকে আমাদের টার্গেট। যতটুকু সম্ভব অতটুকু কভার করব, জানি না কতটা পারবো, চেষ্টা থাকবে ইনশাল্লাহ। কথা হবে আরও আরেকটা ভিডিওতে। তখন পর্যন্ত চলতে থাকুক আমাদের ভিডিওগুলি, আর গ্রামের এই সুন্দর দর্শন কত অসাধারণ। ওর এখানে ফুটবলের জন্য মাঠ করে দিয়েছে, একদম সীমান্ত পিলারের ভিতরেই। কতটা গাছগাছালিতে পরিপূর্ণ ওদের এই পাশটা। ওই উপরে ওদের রাস্তা দেখা যাচ্ছে। আমি এই অঞ্চলটাকে এক্সপ্লোর করার জন্য ডালু পোর্ট দিয়ে ভিসা লাগিয়েছিলাম, কিন্তু পরক্ষণে ওরা আমাকে জানিয়েছিল যে ডালু পোর্টটা দিয়ে ওরা ভিসা একবার দিয়েছিল আমাকে, এরপর থেকে আর দেয়নি, যে ওরা এটা বন্ধ রেখেছে। কত সুন্দর শাপলা, পুরো শাপলা দিয়ে পরিপূর্ণ। এই তো এই সৌন্দর্যগুলো শুধু পাওয়া সম্ভব, এরকম র বিউটি পাওয়া সম্ভব যখন গ্রামগঞ্জ দিয়ে হাঁটবো, তখন ভিন্ন ভিন্ন বিউটি, একটার পর একটা বিউটি। একদম মজা পুকুর, সুন্দর, সুবহানাল্লাহ। সেই আমি গ্রাম ছেড়ে এসছি, এখন ক্লাস 6-এ পড়ি তখন। এরপরে গ্রামে যাওয়া হয় হঠাৎ মাঝে মাঝে, সব সময় আর গ্রামের দিকে যাওয়া হয় না কর্মব্যস্ততার কারণে। শেষ কবে আমি এরকম মেঠো পথে হেঁটেছি আমি নিজেও ভুলে গেছি। গ্রামে আমার অভিজ্ঞতা একেবারে অল্প সময়ের, শেষ ক্লাস 6 থেকে 7 অবধি, ওইটুকুর সময়। এরপরে একদম নির্ভেজাল গ্রাম, শুনশান নীরবতা, চারদিকে এরকম মেঠো পথ, সাধারণ জীবন, রোদে পড়া কৃষানি, সাধারণ জীবনের ছোঁয়া খুব মিস করি। হয়ে ওঠে না আসলে সময় স্বল্পতার কারণে। ভারত থেকে নেমে আসতেছে পানির ছড়া, তার পাশে বিস্তৃত ধান ক্ষেত। আসসালামু আলাইকুম মুরব্বি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আমি কাজের সূত্রে ঢাকায় থাকি, আর জন্মের সূত্রে ফরিদপুরে বাড়ি। আমার বন্ধু আছে, সামনে গেছে মনে হয়, বললো যে এখানে ছোট ব্রিজ পারের সামনে গেছে। না ও তো এত দূরে আসছে কিনা বুঝতেছি না তো। আমি বললো দোকান পার হয়ে চলে আসছে সামনে, আমি দোকান পাড়ের সামনে আসলাম। আমরা পান্তুমার দিকে যাচ্ছি, রাস্তা তো একটাই, রাস্তা একটাই, সামনে চলে গেছে হয়তো। মানে বিস্তৃত এই ধান ক্ষেত, সুন্দর পরিবেশ অনেক দিন পরে পেলাম আর কি। হ্যাঁ আমি থাকি ঢাকাতে, জন্ম ফরিদপুরে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন এবং দোয়ার মধ্যে রাখবেন। ফি আমানিল্লাহ। আমার কাছে জীবনের এই দিকটার সৌন্দর্য বেশি আকর্ষণীয় যখন আমি প্রান্তিক জনগোষ্ঠীর সাথে মিলেমিশে থাকার সুযোগটা পাই। জীবনে ঠিক এই দিকটার গুরুত্ব আমার কাছে অপরিসীম।
আমারও পারিবারিক জীবন রয়েছে, তার সাথে রয়েছে কর্মজীবন। কর্মব্যস্ত দিনের পাশেও যখন ছুটি পাওয়া যায় তখন শুধু নিজের জন্য একটু সময় করে আমি বের হয়ে আসি। এবার আমি 10 দিন ছুটি পেয়েছি। এই 10 দিন ছুটিতে একবারে প্ল্যান প্রোগ্রাম করে মাঠে নেমেছি। যেখানে রাত হবে সেখানে থেমে যাব, তাবু সেট আপ করবো, চুলা বের করব, রান্না বান্না করব, খাবো, ঘুমিয়ে যাব। যেহেতু পরিকল্পনা ছিল বান্দরবনে যাওয়ার, সেটা বাংলাদেশ সরকারের নির্দেশে বন্ধ রয়েছে, যার ফলে বান্দরবনের দিকে এই 2024 সালের ছুটিটা আর আমার কাটানোর সুযোগ হয়নি। অথচ স্কুলটাতে যাওয়া প্রচণ্ড দরকার ছিল। ফোন এসেছিল যে স্যার একটু আসেন, কিন্তু যাওয়াটার সুযোগটা হয়ে উঠলো না। কিন্তু ছুটি তো থাকবে না হাতে, ছুটি তো চলে যাবে, এই সুযোগটা তো কি করা যায়। তখন একদম পরিকল্পনা সাজিয়ে বের হয়ে আসলাম। আমার মনে আছে গ্রামে আমরা সেম এইভাবে করে বাঁশ দেওয়া থাকতো, তার মধ্যে মাছ এসে জমা হতো। বর্ষা চলে গেলে এই বাঁশগুলোকে উঠিয়ে ফেলে সেখান থেকে মাছ ধরা, দেশি মাছ। হ্যাঁ, সুন্দর এমন কিছু দিন জীবন আমার জীবনেও ছিল। কিন্তু গ্রামীণ পরিবেশে থাকাটা মোটেও সহজ নয়। চোখ জোড়ানোর সৌন্দর্যের পাশে কিন্তু অনেক কান্নার প্রতিফলন রয়েছে। এক একজনের কাছে বৈচিত্র্য এক এক রকম, এক এক জীবনের বৈচিত্র্য এক এক রকম। যারা গ্রামে বসবাস করে তাদের কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং। যারা আমরা গ্রামগঞ্জ দেখতে আসি সেটা আমাদের কাছে অ্যামেজিং। আর যারা কিনা দরিদ্র নিপীড়িতভাবে জীবন কাটাচ্ছে তাদের কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং। অনেক রকম বৈচিত্র্য রয়েছে। আমি আসার সময় কথাগুলো বলতেছিলাম পিছনের গ্রামের মানুষদেরকে, ভাই আমি যখন ছাত্র জীবনে পান্তুমায় এসেছিলাম তখন প্রচুর পরিমাণ সুপারি বাগান দেখেছিলাম, ভারতের অংশ এবং বাংলাদেশের অংশ। সেগুলো কি এখনো আছে? ওরা আমাকে বলেছিলেন যে হ্যাঁ আছে, অল্প কিছু পাবেন সামনে গেলে। ঠিক তাই দেখতে পাচ্ছি, এই যে সব সুপারি বাগান, প্রচুর সুপারি হয়। মেঘালয়ের এই পাশ দিয়ে ঢুকে সিলেটের ডাউকিতে ঢুকে যে সমস্ত অঞ্চলে যে সুপারি বাগান রয়েছে ওদের ওইখানে আমি কিছু সময় কাটিয়েছিলাম দীর্ঘ 5-7 বছর আগে। তখন আমি দেখার সুযোগ পেয়েছিলাম ওই পাশে কত বেশি পরিমাণ সুপারি গাছ রয়েছে। এই যে ফিঙ্গে দোল খাচ্ছে আর উড়ে উড়ে বেড়াচ্ছে আর ওর খাবার সংগ্রহ করছে। শেষ কবে দেখেছিলাম এমন সৌন্দর্য, বলতে বসেছি। আসসালামু আলাইকুম। ফেরি করে মাল বিক্রি করছে। ভাইয়া, এই ভাই সামনে এগিয়ে আসতেছি, একদম ধীর লয়, একদম জি মনে হচ্ছে যে পথ কখনো না পুরাতো, কত সুন্দর হতো। ধান ও ধান নিয়ে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। ধান যখন পেকে যাবে অন্য একরকম এক সৌন্দর্য দেখা যাবে এখানে। এটাও একরকম সৌন্দর্য। পরিকল্পনা ছিল যে কোনো একটা জুম ঘরে থাকবো, পাকা ধানের ঘ্রাণ নিব। সেটা তো হয়ে উঠল না, কিন্তু আল্লাহ ভাবে মিলিয়ে দিলেন। আসসালামু আলাইকুম। পাকা ধান তো আর নেই, কাঁচা ধানেরই একটা মৌম ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ধানের শীষ কিছু কিছু বের হয়েছে,
তবে ওরা এই জিনিসটা দেখে আমি বিস্মিত হয়েছি, ধানের ভিতরে ব্যাপক পরিমাণ ঘাস, এগুলোকে ওরা পরিষ্কার করেনি। কিন্তু আমাদের অঞ্চলে দেখতে পাই ধানের ভিতরে ঘাসগুলোকে একদম সুন্দর করে উঠিয়ে ফেলে, এখানে আমরা দেখতে পেলাম না। যার ফলে সার দিলে তো সেই সার ঘাস সহ খেয়ে ফেলবে। হাঁটতে হাঁটতে আমরা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে আসলাম। লক্ষণছড়া গ্রামের একটা পার্ট শেষ করে আমরা আর একটা পার্টে চলে আসছি। লক্ষণছড়াতে আমরা একটা ছোট্ট ভিডিও করেছি, যেটা এই ভিডিওর সাথে আমি যুক্ত করে দিব। সেখানে খাসিয়াপল্লী বাংলাদেশ এবং ভারতের সীমানা বরাবর রয়েছে, কাটাতারে কোনো বেড়া নেই। ব্রিজের নিচ দিয়ে ছড়াটা চলে গেছে বাংলাদেশের ভিতরে। ওই পার্টটাতেও বেশ সুন্দর লেগেছে আমার, ওইটা আমি এই ভিডিওর সাথে যুক্ত করে দিব, দেখতে অনেক সুন্দর লাগবে। ওখানে ভারতীয় খাসিয়া যারা রয়েছে তাদের আবাসস্থল, বাংলাদেশি মানুষ সেখানে রয়েছে, আর রয়েছে তার সাথে রয়েছে বিএসএফ এর একটি ক্যাম্পও রয়েছে, দেখতে পেয়েছি আমি। এখানে রাতে যেখানে যেখানে তাঁবু করেছি, যেখানে যেখানে থেকেছি, কোনো গরম অনুভূত হয় না রাতে। একদম পাহাড়ের কোল ঘেঁষে থাকতে হচ্ছে, তো খুব একটা গরম নেই, ঠান্ডাও রয়েছে পরিবেশ। একদম গ্রাম বলতে যা বোঝায় ঠিক সেটা, 100% ভিলেজ লাইফ। ভালো আছেন? দাদা লক্ষণছড়া গ্রামের অপর প্রান্তে চলে এসেছি। কিছুক্ষণ আগে আমরা ওই প্রান্তে ছিলাম, ওইখানেই লক্ষণছড়াটা, যে ব্রিজের কথা বললাম, খাসিয়াপল্লী বললাম, ওইটা ওইখানেই। আর এইটা একটা পার্ট। এখন এই পার্টে চলে এসেছি আমরা। বেশ কষ্টসাধ্য জীবন এখানকার মানুষের, কথা বলে যে জানতে পারলাম। কর্ম সুযোগ, কাজের সুযোগ বেশ সীমিত, কৃষিকাজের বাইরে বেশ সীমিত পরিসরে কাজ করার সুযোগ তারা পেয়ে থাকে। গ্রামের মানুষ যেমন হয়, ক্যামেরা দেখে ওদেরকে সরিয়ে নিচ্ছে, মুখ ঢেকে নিচ্ছে। ধান শুকাচ্ছে, সমৃদ্ধ একটি বাড়ি বলা যেতে পারে। চোখে যা পড়ছে সবই ফল গাছ, বেশ ঘন।
বাড়ির পাশের মজা পুকুর। এভাবে করে ইনশাল্লাহ আমরা আরো একটার পর একটা গ্রামে ছুটে বেড়াবো, আর গ্রামীণ পরিবেশগুলোকে মন ভরে অন্তরের ফ্রেমে ভরে নিয়ে যাব এবং নিজেকে চাঙ্গা রাখার চেষ্টা করব। হাওয়া বদল করা আর কি। সারাক্ষণ ডেস্কে বসে কাজ, ল্যাপটপের মধ্যে নিজেকে আগলে রাখা, একটার পর একটা নোট প্রিপেয়ার করা, কখন ক্লাসে গিয়ে কী পড়াবো সেটাকে পরিকল্পনা করা, কীভাবে পড়াবো, লেসন প্ল্যান তৈরি করা, ক্লাস শেষ করি ব্যাচ, এরপরে ব্যাচ পড়ানো, টিউশনেতে যাওয়া, কেমন যেন একটা যান্ত্রিক জীবনে আবদ্ধ হয়ে আছি। তার বাইরেও যে সুন্দর একটি জীবন কাটানো যায় তার ছোট্ট একটা উদাহরণ হলো এইবারকার ভ্রমণটা। ছুটি পাওয়া যায় না। ছুটির কথা বললে কর্তৃপক্ষ কিছুটা অন্যভাবে রেসপন্স করে, কিন্তু আমার জন্য কেন মনে হয় সবাইকে না ঘরের বাইরে এসে ভিন্ন একটা পরিবেশে নিজেকে একটু দেখা উচিত, নিজেকে দেখা উচিত। এই জন্য তো কর্মব্যস্ত জীবনের মধ্যে নিজেকে স্থান দিয়ে তো দেখা সম্ভব নয়, তাই না? এটা কিন্তু কোনো অপ্রীতিকর কামনা নয়। প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্য এটা জরুরি, কর্মজীবী হোক। এটা মোটেও অগ্রহণযোগ্য কোনো কামনা নয়। ছুটি পাওয়াটাই কঠিন। আশা করি আমার কর্তৃপক্ষ আমাকে আরো সুযোগ দেবে, সবসময় দেয়, অস্বীকার করব না। যদি ছুটির সাথে আমার আরো 5টা দিন ছুটি থাকতো তাহলে আমি প্ল্যানটা আরো অন্যভাবে করতে পারতাম। যেমন আমার এই ট্যুরের শেষ প্রান্তের পরিকল্পনা হলো কক্সবাজার থেকে টেকনাফ আমি হেঁটে যাব। আর 5 দিন ছুটি থাকলে হয়তো টেকনাফ থেকে সেন্ট মার্টিন চলে যেতাম, সেন্ট মার্টিন থেকে লোকাল বোটে করে কক্সবাজার আসতাম। অন্য একরকম অনুভূতি নিজের জীবনের সাথে অ্যাড করে নিতাম। হয়ে ওঠে না, একদম গ্রামীণ জীবন বলতে যা বোঝায় ঠিক তাই। ভিডিও শেষ করে দিব বলে মনে হলেও ভিডিও শেষ করতে মন চায় না। যা আমি যা দেখছি আমার 2 চোখ ভরে তা আপনাদের সামনে উপস্থাপন করি। আপনারা বাংলার এই প্রকৃতিগুলিকে দেখুন, নিজেকে সমৃদ্ধ করুন, এবং বিশেষ করে আমি চাই যে নিজেকে একটু সময় দেওয়া যেতে পারে। সবাই, একদম সবাই, প্রকৃতির এই আবেদন কখনোই অস্বীকার করা যায় না। প্রকৃতি হোক আমাদের সঙ্গী।